গত বিধানসভা নির্বাচনের ভুল এবার আর করতে চাইছে না বিজেপি। 2021 সালের যে বিধানসভা নির্বাচন ছিল সেখানেও বিজেপির পক্ষে হাওয়া ছিল, কিন্তু এবারের মতো অনুকূল পরিবেশ 2021 সালে ছিল না। তাই 2026 সালের বিধানসভা নির্বাচনের যে সুযোগ, জয়ের যে সুযোগ এসেছে, সেটা হাতছাড়া করতে চাইছে না রাজ্য বিজেপি এবং চাইছেন না কেন্দ্রীয় নেতারাও। এবারে তাই এখন থেকেই প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে এবং অনেকটা এগিয়েও গিয়েছে। ইতিমধ্যেই অনেক নাম চূড়ান্ত করে ফেলেছে রাজ্য নেতৃত্ব, আমি সেগুলো বলবো। আর বিজেপির সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রার্থীদের নাম ঠিক করতে পারে রাজ্য নেতৃত্ব, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের সংসদীয় কমিটি, যে কমিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় নেতারা অনেকেই তাতে রয়েছেন। সেই কমিটি সিদ্ধান্ত তো নেবে, কিন্তু তার আগে তাদের কাছে একটা তৈরি তালিকা পেশ করতে হবে রাজ্য নেতৃত্বকে। সেটাই এখন জোর কদমে চলছে। কিভাবে সেটা তৈরি হচ্ছে সেটা আপনাদের আমি পুঙ্খানুপুঙ্খ জানাবো। প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে কোথায় কে প্রার্থী হবেন এবং কিভাবে তা বাছাই হবে তা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। 2026 সালের বিধানসভা নির্বাচন বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার যে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, মানুষ যেভাবে রাজ্যে একটা পরিত্রাণ চাইছেন, আমি পরিবর্তন শব্দটা বলবো না, পরিত্রাণ চাইছেন তৃণমূলের থেকে, সেখানে বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির কিন্তু জয়ের সম্ভাবনা আছে, অনুকূল পরিবেশ আছে, কিন্তু তাতে কতগুলো নীতিগত সিদ্ধান্ত নিতে হবে এবং সেটা বিজেপি কতটা নিচ্ছে তা নিয়েই আজকের আলোচনা। প্রার্থী বাছাই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং গতবার কেন বিজেপি ক্ষমতায় চলে যাবে বলেও কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছি পৌঁছতে পারলো না। 77 আসনে জয় পেয়েছিল, জয়টা কম নয়, কিন্তু সরকার তো করতে পারেনি। এর যে বিশ্লেষণ হয়েছে তাতে সবচেয়ে বেশি করে যে কারণটা উঠে এসেছে সেটা হচ্ছে প্রার্থী বাছাই। প্রার্থী বাছাই ঠিক হয়নি বলেই দলের নিচু তলা থেকে উপর মহল সর্বত্র আলোচনা হয়েছে। এবার তাই বিজেপি খুবই সতর্ক। কারা টিকিট পাচ্ছেন সেই আলোচনা শুরু করা যাক একেবারে রাজ্য স্তরের নেতাদের দিয়ে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি তো টিকিট পাবেনই। গত বছরে তিনি ছিলেন, কি আর বলবো, মুখ্যমন্ত্রীকে হারিয়ে দেওয়া নন্দীগ্রামে। সেই শুভেন্দু অধিকারী এবারও নন্দীগ্রামেই টিকিট পাবেন বলে ধরে নেওয়া যেতে পারে। সেই সঙ্গে আরো কোনো আসনে তিনি টিকিট পাবেন কিনা সেটা অবশ্য স্পষ্ট নয়, সম্ভাবনা কম। কেন্দ্রীয় নেতৃত্ব যদি বড় কিছু সিদ্ধান্ত নেয় সেটা পৃথক বিষয়। কারণ শুভেন্দু অধিকারীকে শুধু দুটি আসনে লড়ানোটা, তাকে জিতিয়ে আনাটা বিজেপির কাছে চ্যালেঞ্জ নয়, তাকে গোটা রাজ্যে প্রচারে ব্যবহার করতে হবে। তার জন্য নন্দীগ্রাম ছাড়া বাকি কোথাও তাকে প্রার্থী না করার সম্ভাবনাই প্রবল। তাকে বরং সেই সময়টা জেলায় জেলায় ঘুরতে হবে। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তারও প্রার্থী হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। দেখুন, বিজেপির একক শক্তিতে জেতা প্রথম বিধায়ক শ্রমিক ভট্টাচার্য, তিনি জিতেছিলেন, তিনি এখন রাজ্যসভায় সাংসদ, সেই পদেই থাকবেন। তিনি এবার ভোট পরিচালনায় কাণ্ডারি হিসেবেই দায়িত্ব পালন করবেন। মিঠুন চক্রবর্তী, যার নাম খুব উঠছে, আমার কাছে এখনো পর্যন্ত যা খবর সেখানে মিঠুন চক্রবর্তীকেও বিজেপি কোনো বিধানসভায় প্রার্থী করবে না। বরং মিঠুন চক্রবর্তী প্রখ্যাত অভিনেতা, বাংলার গর্ব, অহংকার, তিনি এখনো অভিনয়ের সঙ্গে যুক্ত, সম্প্রতি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন, তাকে প্রচারের কাজে বিজেপি খুব বেশি করে ব্যবহার করবে। অতএব মিঠুন চক্রবর্তী প্রার্থী হচ্ছেন না। সদ্যই বিজেপির নতুন রাজ্য কমিটি হয়েছে, সেখানে আগের দুজন সাধারণ সম্পাদক রয়ে গিয়েছেন। বিজেপিতে সভাপতির পরেই সাধারণ সম্পাদক পদের গুরুত্ব। হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং পুরুলিয়ার দুবারের সাংসদ জ্যোতির্ময় মাহাতো, তারা আগেও ছিলেন, এখনো রাজ্যের সাধারণ সম্পাদক পদে আছেন।
বাদ গিয়েছেন তিনজন, তারা হলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল এবং দীপক বর্মন। এই তিনজনকে সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে সহ সভাপতি করা হয়েছে। অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণের বিধায়ক এবং দীপক বর্মন উত্তরবঙ্গের ফালাকাটার বিধায়ক। তারা দুজন এবারেও তাদের নিজের আসন থেকেই ভোটে লড়বেন। জগন্নাথ চট্টোপাধ্যায় গতবার তিনি রাজনীতিতে যোগ দিয়েই বীরভূমের সিউড়ি আসন থেকে জিতেছিলেন, সিউড়ির ভূমিপুত্র জগন্নাথ চট্টোপাধ্যায় এবারেও সেই আসন থেকেই প্রার্থী হবেন। এবার লকেট ও জ্যোতির্ময় ছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন আরো তিনজন, উত্তরবঙ্গের বাপি গোস্বামী, রাঢ়বঙ্গের সৌমিত্র খাঁ এবং কলকাতার শশী অগ্নিহোত্রী। বলে রাখি যে জ্যোতির্ময় সাংসদ, তার প্রার্থী হওয়ার কোনো প্রশ্ন নেই। লকেট চট্টোপাধ্যায় এবার নির্বাচনে দাঁড়াবেন না। মনে রাখতে হবে গত বছর লকেট সাংসদ থাকা সত্ত্বেও তাকে চুঁচুড়া বিধানসভায় প্রার্থী করা হয়েছিল, কিন্তু এবার লকেট নিজেই কোথাও প্রার্থী হতে চান না। লকেটকে সাধারণ সম্পাদক পদ দিয়ে ভোটের যে সাংগঠনিক কাজ তাতে ব্যবহার করা হবে। এছাড়াও সৌমিত্র খাঁ রাঢ়বঙ্গের বিষ্ণুপুরের সাংসদ, তিনিও সাংসদ, তার প্রার্থী হওয়ার কোনো প্রশ্ন নেই। বাপি গোস্বামী এবং শশী অগ্নিহোত্রীও প্রার্থী হচ্ছেন না। শশী অগ্নিহোত্রীকে সাধারণ সম্পাদকদের মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটা হচ্ছে অফিস সামলানো, সেই দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায় বিজেপিতে আসেন 2024 সালের লোকসভা নির্বাচনের আগে কলকাতা উত্তরে প্রার্থীও হয়েছিলেন। তার প্রচারে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে কলকাতায় রোড শো করেছিলেন। এবার বিধানসভা নির্বাচনেও টিকিট পাবেন তাপস রায়। একইভাবে 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষের টিকিট পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। যুব মোর্চার প্রাক্তন সভাপতি অমিতাভ রায় এবং মহিলা মোর্চার প্রাক্তন সভাপতি তনুজা চক্রবর্তীকে নতুন যে রাজ্য কমিটি তাতে সহ সভাপতি করা হয়েছে। আর যুব মোর্চা এবং মহিলা মোর্চায় যারা সভাপতি ছিলেন তারাই রয়েছেন যথাক্রমে ইন্দ্রনীল খাঁ এবং ফাল্গুনী পাত্র। এই চারজনেরই টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে যারা রাজ্য কমিটির একেবারে উপরের স্তরে রয়েছেন তাদের কথা আমি বলে দিলাম। দিলীপ ঘোষকে এখনো পর্যন্ত রাজ্য বিজেপির কোনো পদ দেওয়া হয়নি, তবে রাজ্য বিজেপির শেষ ঘোষিত যে কোর কমিটি তাতে কিন্তু দিলীপ ঘোষ রয়েছেন। আর রাজ্যের নির্বাচনী একটা কমিটি তৈরি হবার সম্ভাবনা রয়েছে, সেটা চলতি মাসেই হয়ে যেতে পারে। তাতে তাকে রাখা হবে কিনা সেটা এখন দেখার। তবে বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষের টিকিট পাওয়ার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল এবং তিনি টিকিট পেতে পারেন খড়গপুর সদর আসনে। মনে রাখতে হবে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হয়ে যখন বিজেপিতে এলেন তার সঙ্গে সঙ্গেই প্রায় তিনি খড়গপুর সদর থেকে একেবারে রেকর্ড করেছিলেন একটা, যে এসেই জ্ঞান সিং সোহন পাল যাকে কেউ হারাতে পারে না তাকে হারিয়ে দিলীপ খড়গপুর সদর থেকে বিধায়ক হয়েছিলেন। পরে তিনি মেদিনীপুরের সাংসদ হন। এবারেও দিলীপ চান তাকে খড়গপুর সদরেই প্রার্থী করা হোক এবং সেটা হতে পারে। দেখুন, গত লোকসভা নির্বাচনে দিলীপের সঙ্গে দলের যে দূরত্ব তৈরি হয় সেটা মূলত হয় তাকে মেদিনীপুর আসন থেকে সরিয়ে দেওয়া। তাকে পাঠানো হয়েছিল বর্ধমান দুর্গাপুর আসনে। দিলীপ প্রথমে রাজি হননি, পরে রাজি হন, কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন এবং তারপর থেকে অনেক কিছু ঘটেছে আমরা জানি। যেহেতু খড়গপুর সদরে তিনি আগে জিতেছেন এবং সেখানকার সংগঠন সম্পর্কে তার ধারণা আছে, তিনি চান ওখানে তাকে প্রার্থী করা হোক। এদিকে বিজেপির একটা সুবিধা হয়ে গিয়েছে, খড়গপুর সদরে বিজেপিরই বিধায়ক রয়েছেন হিরণ চট্টোপাধ্যায়, অভিনেতা। সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে একটা তোলপাড় চলছে। তার বিবাহ বিচ্ছেদ হয়নি, প্রথমা স্ত্রী থাকার মধ্যেই তিনি দ্বিতীয়বার বিবাহ করেছেন, তা নিয়ে বিতর্ক, মামলা সবকিছু চলছে। তাকে বিজেপি আর প্রার্থী করবে কিনা সন্দেহ রয়েছে। যদি করে, এখন খড়গপুর পুরসভাতেও কাউন্সিলর আছেন হিরণ, কিন্তু বিধানসভাতেও তাকে প্রার্থী যদি করা হয় সেটা খড়গপুর সদরে সম্ভবত হচ্ছে না। তাকে পাঠানো হতে পারে ঘাটাল লোকসভার অন্তর্গত যে 7টি বিধানসভা তার মধ্যে কোনো একটিতে। মনে রাখতে হবে গত লোকসভা নির্বাচনে দেবের বিরুদ্ধে ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হিরণ।
পূর্ব মেদিনীপুরে দুটো উল্লেখযোগ্য বদল হতে পারে, মানে জেতা আসনে দুটো বদল হতে পারে। এক নম্বর হচ্ছে তাপসী মণ্ডল, তিনি সিপিএম থেকে বিজেপিতে এসে বিধায়ক হয়েছিলেন হলদিয়া থেকে, কিন্তু পরে আবার তিনি খাতায় কলমে নয় কিন্তু তৃণমূলে যোগ দিয়েছেন। তাপসী মণ্ডলকে কোনোভাবেই প্রার্থী করবে না বিজেপি। সেক্ষেত্রে শোনা যাচ্ছে দলের রাজ্য যে আইটি সেল তার যিনি প্রধান জয় মল্লিক, তাকে টিকিট দেওয়া হতে পারে হলদিয়া থেকে। তবে এর মধ্যে অনেক কিন্তু বাট তবু এসব আছে, কেন আছে আমি বলবো আপনাদের, বিস্তারিত বলবো। ময়নার বিধায়ক ক্রিকেটার অশোক দিন্দাকে নিয়েও না দলের মধ্যে একটা জল্পনা চলছে, মানে সংগঠনের নিচ থেকেই তাকে নিয়ে অনেক আপত্তি এসেছে। একইভাবে কার্শিয়াং এর বিধায়ক বিষ্ণুপদ শর্মা, তাকেও বিজেপি হয়তো টিকিট দেবে না, কারণ গত 5টা বছরে বারবার তিনি দলকে অস্বস্তিতে ফেলেছেন, আলাদা গোর্খাল্যান্ডের দাবি ইত্যাদি নিয়ে অস্বস্তিতে ফেলেছেন। এই যে এসব বিধায়করা টিকিট নাও পেতে পারেন, সে তালিকাও বেশ লম্বা। আমি খুব তাড়াতাড়ি হয়তো সেই প্রতিবেদনটা করতে পারবো সম্পূর্ণ তালিকাটা পেয়ে গেলে হাতে। গত বিধানসভা নির্বাচনে বিজেপি এই রাজ্যে কয়েকজন সাংসদকে প্রার্থী করেছিল, যেমন লকেট চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, তখন তিনি আসানসোলের সাংসদ ছিলেন, তাকে টালিগঞ্জে প্রার্থী করা হয়েছিল। এবার এই সম্ভাবনা নেই কোন সাংসদকে, মানে কেউ ভাবতে পারেন সুকান্ত মজুমদারকে কি প্রার্থী করা হবে, না। জ্যোতির্ময় মাহাতোকে না, কোন সাংসদকে, সৌমিত্র খাঁকে, কাউকে প্রার্থী করা হবে না। তবে বিজেপি এবার কয়েকজন প্রাক্তন সাংসদকে প্রার্থী করতে পারে। তাদের মধ্যে 3 জনের নাম আমি বলছি, 3 জনে আবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও। নিশীথ প্রামাণিক, দেবশ্রী চৌধুরী, সুভাষ সরকার এই তালিকায় রয়েছেন। এবার আমি বলবো, এই যে 294টা আসন, সেখানে কোন পদ্ধতিতে বিজেপি প্রার্থী বাছাই করছে, সে কাজটা অনেকটা এগিয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি হয়তো আপনাদের আন্দাজ দিতে পারবো কে কোথায় প্রার্থী হতে পারেন। আমি আগেই বলেছি যে 2026-এর বিধানসভা ভোটে প্রার্থী করাটাকে না বিজেপি একটা ফুল প্রুফ প্রার্থী তালিকা তৈরি করতে চাইছে। দেখুন 21-এর বলেছি ভরাডুবির জন্য অনেকেই মনে করেন যে প্রার্থী বাছাই ঠিক হয়নি। তৃণমূলের মন্ত্রী ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, তার থেকে সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য, মানে দলে যোগ দিলেন, পরের দিনই তাদের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো। অনেক অভিনেতা অভিনেত্রী, তারা কোনোদিনও দলের কাছে ছিলেন না, তারা এলেন, তারা যোগ দিলেন এবং তারা টিকিট পেয়ে গেলেন। এই নিয়ে দলের নিচের মহলে অনেক ক্ষোভ বিক্ষোভ হয়েছে এবং উপর মহলেও অনেক আলোচনা হয়েছে, অনেক বিতর্ক হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা প্রার্থী হয়েছিলেন এবং সেক্ষেত্রে দলের মুখ পুড়েছে। যাদেরকে চার্টার্ড বিমানে করে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল তাদের মধ্যে একজন ছাড়া কেউ জিততে পারেননি। তাদেরকে দিল্লিতে অমিত শাহর বাড়িতে নিয়ে গিয়ে বিজেপিতে যোগদানের একটা কর্মসূচি হয়েছিল, পতাকা নয়, তাদের গলায় উত্তরীয় পরিয়ে দিয়েছিলেন শাহ। তো এবার এগুলো হবে না। সেই সঙ্গে একটা পাকা সিদ্ধান্ত হয়েছে, কোনো জায়গায় কোনো এলাকায় যদি দাগি হিসাবে কেউ চিহ্নিত থাকেন তাকে বিজেপি প্রার্থী করবে না। একদম কেন্দ্রীয় নেতৃত্ব একবারে বারবার করে এটা বলে দিয়েছে, কোনো দাগি, সামান্যতম দাগ থাকলে তাকে প্রার্থী করা হবে না, ক্লিন ইমেজের প্রার্থী চাই। ইতিমধ্যেই একাধিক ভোট কুশলী সংস্থাকে, একটা নয় একাধিক সংস্থাকে দিয়ে 294টি কেন্দ্রে সমীক্ষা করিয়েছে বিজেপি। স্থানীয় নেতাদের মধ্যে বাছা হয়েছে, কোথায় অন্য এলাকার নেতাদেরকে পছন্দ, সেসব সমীক্ষা করে প্রতিটি বিধানসভা পিছু 3 জনের তালিকা তৈরি হয়েছে। মানে একাধিক সংস্থা 3 জন 3 জন করে নাম প্রতিটি কেন্দ্রের জন্য তৈরি করেছে। সম্প্রতি সেই রিপোর্ট দিল্লিতে জমাও পড়ে গেছে, তা নিয়ে একটি বৈঠকও হয়েছে। এবারে 26-এর ভোটে প্রার্থী বাছাই নিয়ে দিল্লি রাজ্য নেতৃত্বকে সাফ জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট ব্যক্তির জেতার সম্ভাবনা কতটা, সেটা হচ্ছে প্রথম বিচার্য। এবার কারো জেতার সম্ভাবনা রয়েছে কিন্তু তার ভাবমূর্তি ভালো না, তাকে প্রার্থী করা যাবে না। তা সেক্ষেত্রে জেতার সম্ভাবনা একটু কম কিন্তু ভাবমূর্তি ভালো, তাকেই প্রার্থী করা হবে। এটা বিজেপির একটা কি বলবো প্রার্থী বাছাইয়ের ফর্মুলা বলতে পারেন। ভাবমূর্তিকে প্রথম গুরুত্ব,
তারপরেই হচ্ছে জেতার সম্ভাবনাকে। যত সাংসদ আছেন বিজেপি তাদের নিয়ে সম্প্রতি একটা দিল্লিতে বৈঠক হয়, সেখানে ঠিক হয়েছে সাংসদরা তাদের লোকসভার অন্তর্গত যে 7টি বিধানসভা আসন তাদের রয়েছে, এই প্রত্যেকটা বিধানসভা আসন প্রতি 3 জন করে প্রার্থীর নাম তারা বলতে পারবেন, সেটাও গোপনে। সেই নেতাকে জানানো যাবে না, অন্য সাংসদরাও জানবেন না, গোপন খামে সেটা জমা দিতে হবে। এবার এই রাজ্যে ভোট পরিচালনার দায়িত্বে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। তিনি প্রায় সব সময়টাই রাজ্যে থেকে বা কখনো কখনো দিল্লি যাচ্ছেন বৈঠকের জন্য, রাজ্যে থেকে ভোট পরিচালনা করছেন। তার একদম নির্দেশ, জনপ্রিয় স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে এবং দলের সব অংশকে নিয়ে, সব পক্ষকে নিয়ে চলতে পারেন এমন যারা রয়েছেন, সর্বোপরি যাদের জেতার সম্ভাবনা রয়েছে, এমন 3 জনের নামই সাংসদদের দিতে হবে। সাংসদরা নিজের লোক বাঁচতে পারবেন না। একইভাবে রাজ্য নেতারাও কেউ কোনো তালিকা দিলেন আমার এখানে এখানে এই প্রার্থী, সেটা করা যাবে না, একদম স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। কারণ প্রার্থী বাছাইটা হবে একেবারে নিচু স্তর থেকে, আর তার জন্য বিজেপি এবার যে নতুন পদ্ধতি নিয়েছে সেটা অতীতে কখনো বাংলায় প্রয়োগ করা হয়নি। আপনাদের বলছি, প্রার্থী তালিকা তৈরির জন্য সংগঠনের নিচের তলার মতামত নিচ্ছে রাজ্য বিজেপি। সেটা নেওয়ারও একটা বিশেষ পদ্ধতি, কারণ এই পদ্ধতি তো আগে কখন নেওয়া হয়নি। অন্য রাজ্য থেকে এই রাজ্যে অনেক নেতা এসে গেছেন, তারা কিন্তু এই রাজ্যের কার প্রভাব বেশি, কার কি, কার কম, কার মাঝারি, এটা তারা অতটা কিছু জানেন না। তারা জেলায় জেলায় ঘুরছেন, ঘুরে মন্ডল সভাপতি এবং প্রাক্তন মন্ডল সভাপতিদের কোনো একটা জায়গায় ডাকছেন, সেখানে তাদের একটা ফর্ম দেওয়া হচ্ছে। ফর্মে 3টি নাম লেখার জায়গা রয়েছে, 3টি নাম তারা লিখে দিচ্ছেন, তাদের পছন্দের প্রার্থী ওই এলাকায় কে। এটা ওখানকার জেলা সভাপতিও ডাক পাচ্ছেন, কিন্তু জেলা সভাপতি শুধুমাত্র তিনি যে বিধানসভা এলাকার বাসিন্দা সেখানকার নামই বলতে পারছেন। তিনি ধরা যাক তার জেলায় তো অনেক আসন, 30টা 32টা, সব জায়গায় পারবেন না, একটি আসনেরই প্রার্থী মানে পছন্দের 3 জন প্রার্থীর নাম তিনি বলতে পারবেন। এই যে পছন্দের 3 জনের নাম, মন্ডল সভাপতি, প্রাক্তন মন্ডল সভাপতি বা জেলা সভাপতি কিংবা রাজ্যের কোনো দায়িত্বে রয়েছেন পদাধিকারী, তিনিও যে বিধানসভার বাসিন্দা সেই বিধানসভার 3 জনের নাম দিতে পারবেন। এই 3 জনের মধ্যে 1 নম্বর পছন্দ, 2 নম্বর পছন্দ এবং 3 নম্বর পছন্দ জানাতে হবে। ঠিক রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যেরকম করা হয় সেই রকম, বা রাজ্যসভায় সাংসদ নির্বাচনের ক্ষেত্রে যা করা হয় সেই পদ্ধতিতে করা হচ্ছে। এই যে নামের তালিকা তৈরি হলো সেটাও রাজ্যে চলে আসবে এই এতগুলো মন্ডল সভাপতিদের থেকে, প্রাক্তন মন্ডল সভাপতি, জেলা সভাপতি। এর পরেও একটা ফিল্টার হচ্ছে। এই রাজ্যে ভোট পরিচালনায় বললাম ভূপেন্দ্র যাদব মূল দায়িত্বে আছেন, তার নিচে বিপ্লব দেব রয়েছেন, অমিত মালব্য রয়েছেন, সুনীল বনসাল রয়েছেন, তাদেরও একটা টিম তৈরি হয়েছে। সেই টিমও প্রত্যেক জায়গায় ঘুরে ঘুরে 294টা আসনের খানকুড়ি বাদ, যেগুলো তো আমি বলেই দিয়েছি সেখানে প্রার্থী করা হবে ঠিক হয়ে আছে, সেগুলো থেকে তারাও একটা এরকম 3 জনের তালিকা তৈরি করছে। এইবারে এই যে তালিকাগুলো আসছে সেই তালিকাগুলোকে এক করে তার মধ্যে পারমুটেশন কম্বিনেশন করে দেখা হবে সবচেয়ে বেশি 1 কে পেয়েছেন, সবচেয়ে বেশি 2 কে পেয়েছেন, এইভাবে বিচার করে তাদের মধ্যে থেকে আবার তালিকা তৈরি করা হবে। সেখানেও চূড়ান্ত রাজ্যের পক্ষে যে তালিকা, সেই তালিকায় রাজ্য কমিটি এবং বিরোধী দলনেতা অবশ্যই এবং কেন্দ্রীয় নেতারা বসে, মানে এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা বসে তারা একটা ওই তালিকা তৈরি করবেন। সেখানেও 294টা আসনের জন্য 3টি করে নাম থাকবে, কয়েকটা বাদ আগেই বলেছি। যেমন নন্দীগ্রামে তো আর বাকি 2টো নামের কোনো প্রশ্ন নেই। এই যে এতগুলো সোর্স থেকে এলো এই যে বাছাই, এই বাছাইয়ের পরেও 3 জনের যে তালিকা প্রত্যেকটা পিছু বানানো হলো, এটা যাবে দিল্লিতে। দিল্লিতে বিজেপির যেটা নিয়ম, প্রার্থীর নাম শেষ পর্যন্ত চূড়ান্ত করবেন কেন্দ্রীয় বিজেপির সংসদীয় বোর্ড। সেখানেই ঠিক হবে কারা টিকিট পাচ্ছেন, কারা পাচ্ছেন না, কারা আগে জিতেছিলেন কিন্তু এবারেও টিকিট পাবেন না। আমি আগে বলেছি যে গতবারে জেতা অনেকেই এবার
টিকিট পাবেন না। তার কারণ হচ্ছে নিচু তলা থেকে তাদের নামে আপত্তি থাকতে পারে, তাদের নাম হয়তো ওই 1, 2, 3 এর মধ্যে নেই বেশিরভাগ তালিকায়, বিভিন্ন সমীক্ষায়, সেক্ষেত্রে তারা টিকিট পাবেন না। সেই তালিকাটা আমি পেয়ে গেলেই খুব তাড়াতাড়ি একটা প্রতিবেদন করব। আজকের প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।